আজকের গল্প মাধবী ভট্টাচার্যের ক্ষত। অনন্যার মামাতো দাদার সাথে যখন প্রথমবার এ বাড়িতে এলো কিংসুক নামের ছেলেটা, সেদিনই রাতেই পাশাপাশি শুয়ে অনন্যা বলেছিল, এই কিংসুকদা একসময় আমার জন্য পাগল ছিল জানো। আজ এত বছর পরে হঠাৎ করে এখানে এলো, হয়তো আমাকে দেখতেই শুধু। কথাটা শরীরে জ্বালা ধরালেও একটু হেসে ঋষি বলেছিল, বাহ, কি সৌভাগ্য তোমার, এত বছরেও তোমার প্রেমিক ভুলতে পারেনি তোমায়। ধুস, ও আমার প্রেমিক হতে যাবে কেন? আমি কখনো কিংসুকটাকে এই চোখে দেখিনি। ওর ভালোবাসা একতরফা ছিল। আর এখন? প্রশ্ন করেছিল ঋষি। মানে এখন কি? অবাক হয়েছিল অনন্যা। এখনো কি ভালোবাসাটা একতরফায় আছে? ঋষিকে জড়িয়ে ধরেছিল অনন্যা, আদুরে গলায় বলেছিল, এখন আমার জীবনে তুমি আর গুল্লু ছাড়া আর কারোর জায়গা আছে নাকি? তাই বুঝি? হেসে ফেলেছিল ঋষি। মনের মেঘ কেটে গেছিল ওর। কিন্তু জীবনের ছক কখন যে পাল্টে যায় তা হয়তো কেউই বলতে পারে না। কিংসুক সেই যে ঢুকে পড়ল অনন্যা আর ঋষির মাঝখানে, সেখানেই রয়ে গেল পাকাপাকিভাবে। ঘন ঘন এই বাড়িতে হানা দিতে লাগলো। অনন্যাও গলে যেতে লাগলো কিংসুক এলেই। প্রায়ই কিংসুকের সাথে বেরোতে শুরু করলো সুযোগ পেলেই। ঋষি কখনো কিছু বলতে গেলে উল্টে মেজাজ দেখাতে শুরু করলো। এত সন্দেহ কেন তোমার? কিংসুকটা আমার বন্ধুর মতো, এর বাইরে আর কিচ্ছু নয়। এতদিন বাইরে থাকতো, কলকাতায় কত কিছু নতুন হয়েছে, কিছুই তো চেনে না, তাই আমাকে সঙ্গে করে নিয়ে যায়। ঋষি বলতে পারত না, তোমার দাদার সঙ্গে যাওয়ার জন্য আর কেউ কি নেই? কিছুই বলতে পারত না, চুপ করে থাকত। ভাবত একদিন নিশ্চয়ই অনন্যা ফিরবে। ঋষির জন্য না হোক, অন্তত গুল্লুর জন্য। কিন্তু দিন দিন অনন্যার সাহস বাড়ছিল, একেবারে বেপরোয়া হয়ে উঠছিল। মা অথবা বৌদি কিছু বলতে গেলে তেড়ে ঝগড়া করত নিজেকে নির্দোষ প্রমাণ করতে। ঋষির একেবারে ভালো লাগতো না, নিজেকে বড় ছোট মনে হতো। মা আর বৌদিকে বোঝাতো, কিংসুক তো অনন্যার বন্ধু বহু আগে থেকেই। এরকম বিশ্রী সন্দেহ করার আগে একবার অন্তত ভেবে দেখো। মা আর বৌদিকে চুপ করিয়ে দিতে পারলেও নিজের মনকে চুপ করাতে পারত না ঋষি। অসহ্য যন্ত্রণায় ছটফট করত, প্রতি মুহূর্তে অপেক্ষা করত সেই অনন্যার জন্য, যে অনন্যা ভালোবেসেছিল ঋষিকে, যে অনন্যা ঋষির বড় আদরের গুল্লুর মা। ইচ্ছে করলেই তো অনন্যাকে জোর করে আটকে রাখতে পারত নিজের কাছে, কিন্তু জোর করে কোনো দিন কারো মনের দখল পাওয়া যায় না। সেটা মনে প্রাণে বিশ্বাস করে ঋষি। নিজে থেকেই অনন্যা আবার ফিরবে, এই আশাতেই দিন গুনছিল সে। একদিন অফিস থেকে ফেরার পর তার সেই আশায় এক বালতি জল ঢেলে দিয়ে মা এগিয়ে দিয়েছিল একখানি চিঠি। অবাক হয়ে তাকাতে মা আগুন চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলেছিল, ভেড়া। ঋষি বুঝতে পারছিল না ভেড়া আসলে কাকে বলে। বউয়ের উপর জোর না খাটালে, বউকে বিশ্বাস করলে, স্বাধীনতা দিলে পুরুষ মানুষ ভেড়া হয়, নাকি কাউকে জোর করে আটকে রাখার মধ্যেই কোনো গৌরব থাকে? সবার হাতে হাতে ঘুরতে ঘুরতে দুমড়ে মুচড়ে যাওয়া ছোট্ট কাগজটা চোখের সামনে মেলে ধরেছিল ঋষি।
ছোট্ট করে লিখে গেছে অনন্যা, ঋষি, ক্ষমা করো আমায়, তোমার সঙ্গে থাকতে পারলাম না আর, চলে যাচ্ছি যেখানে মন চায়। গুল্লুকে রেখে গেলাম তোমার কাছে, ভালো থেকো তোমরা। 1000 বার পড়ার পরেও শব্দগুলো বিশ্বাস হতে চাইছিল না। কাগজটা মুঠো করে নতুন করে দুমড়ে মুচড়ে দিয়েছিল ঋষি। অনন্যা চলে গেছে, সব কিছু ফাঁকা করে দিয়ে? সত্যিই চলে গেছে ও? আপনাদের দুজনের সব কিছুই নর্মাল, বাচ্চা আসতে তো কোনো অসুবিধে হওয়ার কথা নয়। বিয়ের 5 বছর তো হয়ে গেল ডক্টর মিত্র। অনন্যার আকুল জিজ্ঞাসায় ডক্টর চুপ করে রইলেন একটু সময়, তারপর বললেন, ভরসা রাখুন, অপেক্ষা করুন নতুন অতিথির জন্য। বোঝাই যাচ্ছিল আর কিছু বলার নেই তার। হতাশ হয়ে বেরিয়ে এলো অরণ্যা আর কিংসুক। গত 1 বছর ধরে একটা বাচ্চার আশায় ডক্টরদের দরজায় দরজায় ঘুরে বেরিয়েছে ওরা। সব ডক্টর একই কথা বলেছেন, সব কিছুই যদি নর্মাল, তবে বাচ্চা হচ্ছে না কেন? অস্থির হয়ে উঠেছে অনন্যা। বাইরে বেরিয়ে আর চোখে অনন্যার দিকে তাকালো কিংসুক। এই মেয়েটার জন্য একদিন পাগল ছিল সে, কিন্তু নিজের মনের কথা বলবার সুযোগই পায়নি। হুট করে মেয়েটার বিয়ে হয়ে গেছিল, সেই দুঃখে কলকাতা ছেড়ে বাইরে চলে গেছিল। বেশ কয়েক বছর পর মামাতো বোনের বিয়ের সূত্রে কলকাতায় আসা, আর তারপরেই আবার প্রিয় নারীর সঙ্গে সাক্ষাৎ। সব কিছু গুলিয়ে গেছিল কিংসুকের, নিজেকে আর সামলানোই মুশকিল হয়ে উঠেছিল। তাই দেখা হওয়ার পর অনন্যা যখন বলল, হঠাৎ করে সন্ন্যাসী হবার স্বাদ হলো কেন? কলকাতা ছেড়ে, সব্বাইকে ছেড়ে অত দূরে চলে গেছিলে কোন দুঃখে? মনের কথা আর লুকিয়ে রাখতে পারেনি কিংসুক। চট করে বলে ফেলেছিল, তোমাকে পাইনি বলে। চমকে গেছিল অনন্যা। তারপরেই নিজেকে সামলে নিয়ে বলেছিল, যে ভালোবাসা কখনো চাওনি তাকে আবার না পাওয়া দুঃখ কি? চেয়েছি তো, শুধু জানাতে পারিনি। জানাতে পারোনি সেটা তোমার ভুল, সেই ভুল আঁকড়ে ধরে থাকলে তো চলবে না। চুপ করে গেছিল কিংসুক। কিন্তু ব্যাপারটা এখানেই থেমে থাকেনি। এক তীব্র আকর্ষণ ক্রমাগত দুজনকে দুজনের কাছাকাছি এনে দিচ্ছিল। এক সময়ে দুজনেই বুঝতে পারল, সর্বনাশ যা হবার হয়ে গেছে। সর্বনাশকে মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। অনন্যাকে নিয়ে কলকাতা থেকে কয়েকশো কিলোমিটারের দূরের এই ছোট্ট শহরটায় 5 বছর সংসার করা হয়ে গেছে কিংসুকের। নিজেদের বাড়ি ঘর, নিজেদের প্রিয় শহর, আত্মীয় স্বজন সবার থেকে বিচ্ছিন্ন হয়ে দুজনে বেঁচে থাকতে চেয়েছে নিজেদের মতো করে। ওরা জানতো কেউ তাদের ক্ষমা করবে না, কারো ক্ষমা পাবার আশাও করেনি তারা। অনন্যার কালো হয়ে থাকা মুখের দিকে তাকিয়ে কিংসুক বলল, মন খারাপ করছো কেন? ডক্টর তো বলেইছেন সমস্যা নেই কোনো, যে কোনো দিন আমাদের ঘরে আসতে পারে নতুন অতিথি। আসবে না? অনন্যা মাথা নাড়ল। কি বলছো? কিংসুক চমকে গেছে। কেউ আসবে না আর আমাদের মাঝে, অভিশাপ লেগেছে। কিসের অভিশাপ? কি বলছো এসব? পাপ করেছি আমরা কিংসুক, তার সাজা পেতে হবে না? অনন্যার মুখ পাথরের মতো। সেদিকে তাকিয়ে ঘাবড়ে যাচ্ছিল কিংসুক। মেয়েটার মাথা খারাপ হয়ে গেল না তো? কোনো পাপ করিনি আমরা। কিংসুক হাত চেপে ধরল অনন্যার। কে বলল পাপ করিনি? আমার গুল্লু। আমার গুল্লুকে ছেড়ে কি করে চলে এলাম? মেয়েটা যে মাকে একটু সময় না দেখলেই অস্থির হয়ে যেত। অনন্যার 2 গাল ভিজে যাচ্ছিল গ্লানির অশ্রুতে।
কিংসুক অস্ফুটে বলল, তুমি গুল্লুকে নিয়ে এলে না কেন? আমি তো বারণ করিনি। শুধু কি গুল্লু? ঋষিকে ঠকাইনি আমি? ও যে বড় ভালোবাসতো আমায়। গুল্লু প্রাণ ছিল ওর। ঋষির সব কিছু কেড়ে নিতে চাইনি আমি। অসহায় চোখে তাকিয়ে রইল কিংসুক। অনন্যা হঠাৎ ফিরল ওর দিকে, দু চোখে অনুনয়। আমি কলকাতায় যাব কিংসুক, শুধু একটিবার আমার গুল্লুকে দেখব বলে। ওরা অপমান করবে তোমায়, তাড়িয়ে দেবে। কিংসুক কি বলবে বুঝতে পারছে না। যা খুশি করুক, গুল্লু আমার মেয়ে। ওর কাছ থেকে আমাকে দূরে সরাতে পারবে না কেউ। আমাকে যেতে দাও। একবার গুল্লুকে দেখেই ফিরে আসব। কতদিন ওকে বুকে চেপে আদর করিনি। প্লিজ আমাকে যেতে দাও কিংসুক। অনন্যার আর্ত কান্নায় বুক পুড়ে যাচ্ছিল কিংসুকের। এই প্রথম ওর মনে হচ্ছিল কাজটা ঠিক হয়নি, অনেক বড় ভুল করে ফেলেছে ওরা। ভর দুপুরবেলা বাড়ির সামনে ট্যাক্সি থেকে নামলো অনন্যা। 5 বছর বোধহয় খুব একটা লম্বা সময় নয়। কিছুই বদলায়নি এ পাড়ার। বাড়িটাও একই রকম আছে। ওড়না দিয়ে মুখ মাথা ঢেকে, চোখে কালো চশমা পরে। অনন্যা অবশ্য খেয়াল করছে না কিছুই। এতদিন বাদে গুল্লুকে দেখতে পাবে, এই আনন্দেই অন্য কিছু তেমন স্পর্শ করছে না ওকে। ধীরে ধীরে গেট ঠেলে ভেতরে ঢুকল সে। দরজায় বেল বাজালো সাবধানী হাতে। একটু পরেই খুলে গেল দরজা। একটা মিষ্টি দেখতে মেয়ে চোখে জিজ্ঞাসা নিয়ে বলল, কে আপনি? কাকে চাই আপনার? বাড়িতে আর কেউ নেই? পাল্টা প্রশ্ন করল অনন্যা। মেয়েটা কে বুঝতে পারছিল না। অনন্যা ইচ্ছে করেই এই সময়টা বেছে নিয়েছে এ বাড়িতে আসার জন্য। ঋষি এ সময় অফিসে থাকে। ঋষির মুখোমুখি হবার সাহস ওর নেই। আমার শাশুড়ি আছেন, কিন্তু তিনি অসুস্থ, শুয়ে আছেন। আপনি কি বলবেন আমাকেই বলুন। শাশুড়ি? মাথা ঝিমঝিম করছে অনন্যার। এর মানে ঋষি আবার বিয়ে করেছে? তবে কি অনন্যা ভেবেছিল ঋষি সারা জীবন একাই থাকবে? আপনি কে? ঠিক চিনতে পারলাম না তো। কায়দা করে প্রশ্নটা ছুড়ে দিল অনন্যা। আমি এ বাড়ির ছোট বউ। মেয়েটা একটু বিরক্ত হয়েছে। অনন্যার সন্দেহই তবে ঠিক, ঋষি আবার বিয়ে করেছে। কিন্তু গুল্লু বাড়িতে নেই নাকি? দিদিভাই বা কোথায়? এই কয়েক বছরে হয়তো বদলে গেছে অনেক কিছু। মরিয়া হয়ে অনন্যা বলল, আমি একটু বসবো? আসলে অনেক দূর থেকে এসেছি। এবাড়ির বড় বউ নীলিমাদি আমার বিশেষ পরিচিত। আমি তার সঙ্গেই দেখা করতে এসেছি। দিদিভাই স্কুলে গেছে আমার মেয়েকে আনতে। আমার ছেলেটা একটু অসুস্থ, তাই আমি যাইনি। ওরা এক্ষুনি এসে পড়বে। আপনি চাইলে বসুন। ঋষির একটা ছেলে হয়েছে তবে। মেয়েটা কি আমার মেয়ে বলতে গুল্লুর কথাই বলল? আপনি বসুন, ছেলেটা কাঁদছে, নিয়ে আসি গিয়ে। ব্যস্ত হয়ে উঠে গেল শিবানী। একটু বাদেই ফিরে এলো ছোট্ট একটা শিশুকে বুকে জড়িয়ে। হাত পা ছুঁড়ে ক্রমাগত ঘ্যান ঘ্যান করেই চলেছে সে। শিবানী শান্ত করার চেষ্টা করছে বাচ্চাকে। বাইরে থেকে আচমকা দুপদাপ করে একজোড়া পায়ের আওয়াজ পাওয়া গেল, সঙ্গে কচি গলার চিৎকার। ও মা, ভাই কোথায়? দেখো আমি ভাইয়ের জন্য কি এনেছি। দৌড়ে ঘরে ঢুকে এলো স্কুল ড্রেস পরা রোগা লম্বা একটা বাচ্চা মেয়ে। অনন্যার শরীর জুড়ে শিহরণ। ওই তো গুল্লু। হিসেব মতো ওর বয়স এখন 8। গোলগাল ফোলা ফোলা গালের সেই ছোট্ট গুল্লু আর নেই। তবুও চিনতে অসুবিধে হচ্ছে না। নিষ্পলক চোখে মেয়ের দিকে তাকিয়েছিল অনন্যা।
গুল্লুর হাতে ধরা একটা ক্যান্ডি। সেদিকে তাকিয়ে শিবানী হেসে বলল, ভাই কি ক্যান্ডি খেতে পারবে মা? ওর যে দাঁতই নেই। কই দাঁত নেই? দুটো দাঁত উঠেছে যে দেখলাম, চিৎকার করল গুল্লু। হেসে ফেলল শিবানী। তারপর অনন্যার দিকে তাকিয়ে বলল, মেয়ের কথা শুনুন একবার। অনন্যা পাথরের মতো বসেছিল। এতক্ষণে সেদিকে চোখ পড়েছে গুল্লুর। অবাক হয়ে তাকিয়ে আছে। গুল্লু কি চিনতে পারছে ওর মাকে? রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে ঘরে ঢুকল নীলিমা। ঢুকেই অনন্যাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়েছে। শিবানী বলে উঠল, দেখো না দিদিভাই, উনি কতক্ষণ থেকে বসে রয়েছেন তোমার সঙ্গে দেখা করার জন্য। কে ইনি? নীলিমার প্রশ্নে চমকে গেল অনন্যা। উনি তো বললেন তুমি নাকি চেনো উনাকে। শিবানী অবাক। না না, ভুল হয়েছে কিছু। যাকে তাকে এভাবে বাড়ির হয়তো ঢুকিয়ে দিলে। কিন্তু উনি তো তোমার নামই বললেন দিদিভাই। সে হতেই পারে। নীলিমা নাম কি একার আমার নাকি? শুনুন, ভুল বাড়িতে ঢুকে পড়েছেন আপনি। অনন্যার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে নীলিমা। এতদিন বাদেও সেই দৃষ্টিতে উকি দিচ্ছে ঘৃণা। অনন্যা কিছুই খেয়াল করছে না, তাকিয়ে আছে গুল্লুর দিকে। কষ্টে বুকে মোচড় দিচ্ছে। এরকম অচেনা দৃষ্টিতে তাকিয়ে আছে কেন গুল্লু? মাকে কি একটুও মনে নেই ওর? হাত বাড়িয়ে দিল সে মেয়ের দিকে। একটা সময়ে সারাক্ষণ অনন্যাকে বুকে লেপ্টে থাকতো যে মেয়ে, সে এখন অনন্যাকে হাত বাড়াতে দেখে শিবানীর পিছনে গিয়ে মুখ লুকিয়েছে। শিবানী হেসে বলল, মেয়ের খুব লজ্জা, অচেনা কারোর কাছে যেতেই চায় না। এই গুল্লু, উনি একটা আন্টি তো, যা। শিবানীকে জাপটে ধরে প্রবল বেগে দুদিকে মাথা নাড়ালো গুল্লু। অনন্যা বুঝতে পারল সব সুতো ছিঁড়ে গেছে। এই বাড়ির সঙ্গে আর কোনো বন্ধন নেই ওর। এবার আপনি আসুন, নীলিমা প্রায় ধমকের গলায় বলেছে। অনন্যা উঠে দাঁড়ালো। গেটের বাইরে সবে বেরিয়েছে। পেছন থেকে ডাকল নীলিমা, শোনো। বিস্মিত অনন্যা ঘুরে দাঁড়াতেই নীলিমা বলল, আর কখনো এখানে এসো না। এ বাড়ির সবাই জানে তুমি মরে গেছো। শিবানীও তাই জানে। তোমার কোনো স্মৃতি নেই এ বাড়িতে। সব কিছু মুছে দেওয়া হয়েছে যত্ন করে। এতদিনে ঋষি শান্তিতে সংসার করছে, আর শিবানীকেই গুল্লু মা বলে জানে। তোমার কথা মনেই নেই ওর। 5 বছর সময় তো কম নয়। প্লিজ, এই বাড়িতে দ্বিতীয়বার আর ধ্বংস করো না। যেখানে ছিলে সেখানেই ফিরে যাও। নির্বিকারভাবে কথাগুলো বলে নীলিমা চট করে ঢুকে গেল ঘরে। গভীর ঘৃণা থেকেই বোধহয় এমন নিরাশক্তি আসে। ক্লান্ত পায়ে ফিরছিল অনন্যা। সব কিছু হারিয়ে গেল ওর। নিজের শরীরের অংশ, ওর আদরের গুল্লু ওকে ভুলেই গেছে। নিজের হাতে সে সম্পর্কগুলো কেটে ফেলে দিয়েছিল নির্মম হাতে। আজ কেন কাটা অংশে সেই ক্ষতগুলো টাটাচ্ছে? কেন এত যন্ত্রণা হচ্ছে? এই যন্ত্রণা হয়তো সারা জীবন বয়ে বেড়াতে হবে অনন্যাকে। হয়তো এটাই ওর শাস্তি।